জি, আমিও এখানে উঠেছি। ও, কালকের জন্য কি এখনো রেগে আছেন? ও, কালকের জন্য কি এখনো রেগে আছেন? সে যদি ফালটা বুকের সাথে চেপে দাঁড়ালো, ভুরু গুটিয়ে বলল, যদি ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে থাকেন তাহলে রেগে আছি। ছেলেটি মুচকি হাসলো। সে যদি হাসিটা পরিচিত লাগলো। এমনিতেও ছেলেটির চেহারা কাউকে মনে পড়েছে। সে যদি কে এভাবে চেয়ে থাকতে দেখে ছেলেটির হাসি আরও বাড়ল। হাত বাড়িয়ে বলল, আমি আবির। ছেলেটি ভুরু কুঁচকালো। নাম শুনে অবাক হলেন যে। অনেক খারাপ নাম বুঝি? সে যদি হেসে ফেলল। না, আসলে তা নয়। এই নামটা আমার খুব পরিচিত একজনের। আপনার সাথে ওর চেহারারও মিলছে, তাই ভাবছেন সেই আমি কি না? না, আপনি সে হওয়ার চান্স নেই, কারণ সে আপাতত বিদেশে বিভুঁইয়ে। ছেলেটি ছোট করে বলল, ও। পরপরই প্রশ্ন করলো, আচ্ছা, কালকের লোকটা কে ছিল? আপনার হাজবেন্ড তো মনে হলো না। আপনি করে বলেছিল দুজন দুজনকে। উনি আমার বস, আমি তার অ্যাসিস্ট্যান্ট। ও আইসি, অফিসিয়ালি কাজে আসা। জি, আমিও তাই। আচ্ছা। রুদ্র তখন লিফট থেকে বেরিয়েছে। গ্রাউন্ড ফ্লোরে এসে সেজুদিকে দেখলো। পাশে গতকালের ছেলেটি। দুজনে তো হাসাহাসি আলাপে রুদ্র মেরে দাঁড়িয়ে থাকলো। সে যদি রুদ্রকে খেয়াল করেনি, আবিরও না। রুদ্র যেই মেজাজে আরও বিগড়ালো গেতে। গল্পে এত মজা এসে যে আমাকে দেখছেই না। রুদ্র দাঁত চেপে বিড়বিড় করলো। এক ধাক্কায় হাসি উপচে পড়ছে, তাই না? গটগটিয়ে হেঁটে বাইরে বেরিয়ে এলো রুদ্র। সে যদি বারবার ঘড়ি দেখছে, 9টা 10 বাজছে, অথচ উনি আসছে না কেন? আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পের ঝুড়ি খুলে বসেছে। সৌজন্যতায় সে যদি চলে যেতেও পারছে না। হঠাৎ একজন স্টাফ এসে বললেন, ম্যাম, আপনাকে স্যার ডাকছেন। সেজুতিকে উদ্দেশ্য করে বললেন উনি। সে যদি ভাবলো রুদ্র রুমে ডেকেছে। বলল, আচ্ছা, যাচ্ছি। সে যদি লিফটের দিকে যেতে উনি থামিয়ে দিয়ে বললেন, ম্যাম, রুমে নয়, স্যার তো বাইরে গাড়িতে। সে যদি চোখ আকাশ ছিল, কি কখন গেলেন? এই তো 10 মিনিট হবে। সে যদি মাথায় হাত দিল, ইয়া মাবুদ। ওভাবেই ছুট লাগালো সে যদি। তাড়াহুড়ে আবিরে থেকে বিদায়ও নেয়নি। সে যদি দৌড়ে যাওয়া দেখে হাসলো আবির। রুদ্র গাড়িতে বসে ফুটছে রাগে। এত হাসি কিসের? অজানা অজানা ছেলের সঙ্গে দাঁতের দোকান খুলে বসেছেন উনি। কই, আমার সাথে কথা বলতে এলে তো এর ছিটাফোটাও থাকে না। কাজের কথা ছাড়া একটা কথাও বলে না আমার সাথে। ওই ছেলে কি আমার চেয়ে বেশি হ্যান্ডসাম, বেশি সুদর্শন? রুদ্র ভিউ মিররে নিজেকে দেখল। তাকে একটু সুন্দর লাগছে না মনে হচ্ছে। ছোটবেলা থেকে চেহারা নিয়ে শুনতে শুনতে কান পচানো লোকটি আজ প্রথমবার নিজেকে অসুন্দর মনে হলো। সে যদি ড্রেসিং হতো, হ্যান্ডসাম হতো, সে যদি নিশ্চয় তাকাতো, তাই না? তখনই হন্তদন্ত পায়ে এসে গাড়ির দরজা খুলে বসলো সে যদি। হাঁপাতে হাঁপাতে বলো, স্যার, আপনি কখন এলেন? আপনি তো ব্যস্ত ছিলেন, তাই না? তাহলে কিভাবে দেখবেন? রুদ্র ওকে থামিয়ে দাঁত চিবিয়ে বলো। সে যদি চোখ পিটপিট করে বলো, না স্যার, ব্যস্ত কইছিলাম। আমি তো গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম। রুদ্র ভুরু বাঁকালো, তাই? শুধুই অপেক্ষা করছিলেন? সে যদি মাথা দুলিয়ে বলল, হ্যাঁ। তখন ওই কালকে ছেলেটি মানে চুপ করুন। রুদ্র ধমক দিতে সে যদি চুপ মেরে গেল। সে যদি ভাবছে, কলনা ধারায় রুদ্র এখনও রেগে আছে। নিচু কণ্ঠে বলো, সরি স্যার, আমি সত্যি আপনার কল শুনতে পাইনি। আপনি এভাবে রেগে থাকলে আমার প্রেজেন্টেশন খুব খারাপ হবে। সে যদি অতি নরম সুরে বলাতেই রুদ্র রাগ পড়ে গেল। একটু একটু খুশিও হয়। সে রাগ করলে সে যদি প্রেজেন্টেশন খারাপ হবে। কথাটা নিজের মতো সাজিয়ে ফুরফুরে মনে গাড়ি স্টার্ট দিল। 4 ঘন্টা পর অফিস থেকে বের হলো রুদ্র সেজুতি। সেজুতির মন ভালো। ভালো মানে অনেক ভালো। এই প্রথমবার প্রেজেন্টেশন দিল আর তাতেই ডিল ফাইনাল হয়েছে। সবাই বেশ প্রশংসাও করেছে। সেজুতি একবার চোখ চুলে তাকালো রুদ্রকে দেখলো। যা কিছু কেটে সবই তো ওনার। ও তো কিছুই করেনি। উনি লিখে দিয়েছেন বলে শিখতে পারলো। এখন তার মনে হচ্ছে রুদ্র কপি নিজে থেকেই করে দেওয়ার জন্য তার জন্য ভালো হলো। নাহলে সে যা লিখেছিল প্রেজেন্টেশন দেবে বলে, এই আল্লাহ! ওসব শুনলে আর চাকরি থাকতো না। ডিল তো বহুদূরের ব্যাপার। রুদ্র কপির সাথে তার কপির কোনো মিলই নেই। আকাশ পাতাল তফাৎ। হওয়ারই এই পদে চাকরি পেতে গ্র্যাজুয়েশন লাগে। আর সেখানে সে মাত্র সেকেন্ড সেমিস্টার।
তাও পার করেনি, কত কিছুই ভালো মতো জানে না, তাও পরশু রাতে গুগল ঘেটে ঘুটে নিজের মতো করে কোনো রকম সাজিয়েছিল। ভাগ্যে সেসব বলতে হয়নি, আল্লাহ বাঁচিয়েছেন। রুদ্র চুপচাপ, তার হেলদোল পৃথিবীতে নেই। সে যদি জিজ্ঞেস করলো, কিছু হয়েছে স্যার? রুদ্র ছোট করে বলল, না, আমার পারফরমেন্স ভালো হয়নি। হয়েছে। সে যদি খুশি হয়ে বলল, আচ্ছা, তবে সবটাই আপনার জন্য, আপনি কবি করে না দিলে। রুদ্র দাঁড়িয়ে পড়ল, ভুরুকুচকে বলল, আমার একার কেন হবে? এটার ক্রেডিট পাশাপাশি আপনারও। লিখে দিলেন হলো না? প্রেজেন্ট করতে পারাটাই বড় ব্যাপার। তাছাড়া আপনার উচ্চারণ, বলার ভঙ্গি ভালো ছিল বলেই ওনারা ব্যাপারটা গুছিয়ে বুঝেছেন। সে যদি মিষ্টি করে হাসলো। রুদ্র সময় নিল একটু, পরক্ষণে চোখ শুরু করে বলল, ছেলেটির সাথে কি বলেছিলেন? কোন ছেলে স্যার? সকালে হোটেলে সেই ছেলেটা? ওহ, ওই উনি? তেমন কিছু না, জাস্ট নাম ধাম জিজ্ঞেস করছিলেন। আর আপনিও বললেন হ্যাঁ। কেন? নাম জিজ্ঞেস করলে বলতে হয় না? না, হয় না। এটা ডিপেন্ড করে কে জিজ্ঞেস করছে তার উপর। আমি জিজ্ঞেস করলে বলবেন, বাট ওই ছেলেগুলোর মতো কেউ জিজ্ঞেস করলে বলবেন না। রুদ্র হনহনিয়ে হাঁটা ধরল। সে যদি কিছুই বোঝেনি, সব মাথার ওপর দিয়ে গিয়েছে। রুদ্র যেতে যেতে বলল, চলুন, ইটস লাঞ্চ টাইম। রেস্টুরেন্টে বসে আরেক ঝামেলা পড়ল সে যদি। সবগুলো কন্টিনেন্টাল খাওয়ার আইটেম অর্ডার করেছে রুদ্র। ইন্ডিয়ান ফিশ কারি, ইন্ডিয়ান চাপলি কাবারের সাথে গ্রিল স্যামলান উইথ গ্রিন পি ম্যাশ অ্যান্ড স্ট্রবেরি কম্পোট। সে যদি হাত কসলাতে বসে বসে। রুদ্র আরামসে খাচ্ছে। সে যদি উসখুস করছে, খিদে লেগেছে অথচ খেতে পারছে না। প্রথমত দুপুরে ভাত ছাড়া আর চলে না, তাও একটু অ্যাডজাস্ট করা যেত যদি অন্য খাবার হতো। মাটন তো সে যদি খায় না গা গুলায়, সাথে স্ট্রবেরি ঘেরানো একই অবস্থা, তাহলে কি করে খাবে সে? তাই হাত গুটিয়ে বসে থেকে চুপচাপ রুদ্রের খাওয়া দেখছে। রুদ্র প্লেটে চামচ নাড়াতে নাড়াতে বলল, খাচ্ছেন না যে? সে যদি মাথা নিচু করে বলল, এমনি। রুদ্র খাওয়া থামিয়ে তাকালো, ভাত খাবেন? চোখগুলো চকচকে করে উঠল সেজুতির। রুদ্র অবাক জিজ্ঞেস করলো, ভাত খাবেন না অন্য কিছু? সেজুতি মাথা নেড়ে বলল, ভাত। এটা এতক্ষণে বললেই পারতেন। এমনিতে তো প্রচুর বকবক করেন, তাহলে কাজের কথা বলার সময় এই অবস্থা হয় কেন? বসুন, আমি অর্ডার করছি। রুদ্র অন্যদিকে তাকাতে সেজুতি মুখ বেঁকালো। খাওয়ার ঠিকই, কিন্তু কথা শোনাতে ছাড়বে না। সেজুতির এতক্ষণ ধরে একটা কথা খুব জানতে ইচ্ছে করছিল। রুদ্র চুপ করে খাচ্ছিল বলে প্রশ্ন করেনি। রুদ্র যখন কথা বলল মাত্র, তাই সুযোগ বুঝে বলল, আচ্ছা, এখানে এসে সবাই সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলো খায়, তাহলে আপনি এসব কেন খাচ্ছেন? রুদ্র নিরুৎসাহিত উত্তর, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন ট্রেডিশনাল ফুড। সে যদি বিড়বিড়ি করে বলল, হ্যাঁ হ্যাঁ, কোনো কিছুতে এই ইন্টারেস্ট নেই, শুধু মেয়ে ছাড়া। সে যদি সামনে এনে রাখা হলো এক প্লেট গরম ধোয়া ওঠা ভাত, মুরগির মাংস, ইলিশ মাছ, চিংড়ি ভর্তা আর সালাদ। সে যদি জিভে পানি এসে গেল খাবার দেখে, এক প্রকার ঝাঁপ দিল প্লেটের ভেতর। খাওয়া শেষে সিলেটের ঐতিহ্য অনুসারে পান দেওয়া হলো ওদের। রুদ্র খেলো না। সে যদি অধিভূতের মতো পান চাবাচ্ছিল, স্বাদে পানের বোটায় চুল লাগিয়ে একটু করে খাচ্ছে। ঠোঁট জিভ সব লাল টুকটুকে। রুদ্র বেশ ভালো লাগলো দেখতে। সে যদি পিক ফেলতেই রুদ্র ভালো লাগা শেষ। উল্টের গা শিরশির করলো, ইয়াক বলে মুখ ঘোরালো আরেক দিক। সে যদি বোকা বনে গেল। পানির পিক দেখে কেউ এমন করে? দুপুরে খাওয়ার পাক চুকলো। গাড়িতে বসার আগে সে যদি বলল, আমি একটু আসছি, বাবাকে একটা ফোন করব। রুদ্র কিছু বলল না। সে যদি কথা শেষ করে এসে গাড়িতে বসলো। রুদ্র তখন থমথমে গলায় বলল, আপনি আপনি আপনার বাবাকে খুব ভালোবাসতেন তাই না? সে যদি প্রথমে অবাক হলো হঠাৎ এমন প্রশ্ন, পরে হেসে বলল, ভীষণ। শুধু আমি কেন, পৃথিবীর সব সন্তান তার বাবা মাকে ভালোবাসে, তাই না? তাই না বলে সে যদি রুদ্রর দিকে তাকালো। রুদ্র মাথা নিচু করে আছে, ভেতরটা কাঁদছে খুব। ভালোবাসার আগেই যে এত সব তছনছ হয়ে গেল। কি ভাবছেন? রুদ্র সামনে ফিরে বলল, কিছু না। এখন আমরা কোথায় যাব? আপাতত হোটেলে। সারা রাস্তা রোদে চুপ ছিল। সেজুদিকে তোহা ফোন করে জানিয়েছে পরীক্ষার রুটিন বেরিয়েছে। সেজুদি জানলো ছেলের থেকে ফিরে ভার্সিটিতে যাবেও। চাকরির কথা বলে নিজের অবস্থার কথা জানিয়ে স্যারদের থেকে একটু সহযোগিতা পেয়েছিল সেজুদি।
ক্লাস মিস করার ফলে পরীক্ষা বসতে না দেওয়ার ব্যাপার ওনারা ছাড় দিয়েছেন। সে যদি ভালো ছাত্রী, সাথে বাবার অবস্থা জেনেই ওনারা এই বিশেষ সুযোগটুকু দিয়েছেন ওকে। তোয়ার সাথে কথা বলতে বলতে হোটেলে এসে পৌঁছেছে ওরা। রুদ্রর মন তখন বিষণ্ণ। গাড়ি থেকে নেমে হাঁটা ধরল সে যদি। রুদ্র গাড়ি নিয়ে এগোলো পার্কিং লটে। সে যদি ভেতরে ঢুকতে যেতে সামনে এসে দাঁড়ালো আবির। হেসে বলো, এসে গেছেন? আবির হঠাৎ সামনে আসে সে যদি চমকেছে। বিদ্যুৎ বেগে নিজেকে সামনে মৃদু হাসলো। আপনি কি আজ আর উপরে যাননি? তখন গাউন ফুলের এখনও তাই। রুদ্র ঘুমিয়েছে অনেকক্ষণ। রাত গড়িয়ে প্রায় ভোর হওয়ার জোগাড়। রুদ্র মাথাটা এখনো ওইভাবে সেজদির কোলে রাখা। সে যদি উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে থাই জানালার কাজগুলি অদূরে। অন্ধকার আকাশটাও পরিষ্কার নয়। রুদ্র মাথায় একইভাবে হাত বোলাচ্ছে সে যদি। এমন নয় যে রুদ্র জোর করেছে, সে তো গভীর নিদ্রায়। সে যদি অজান্তে নিজের ইচ্ছে করছে। মনের মধ্যে কেমন অস্বস্তি লাগছে। গল্পের শেষটুকু আর শোনা হলো না। যতটুকু শুনছে তাতেই তার চোখগুলো ভিজে উঠছে। ফুপিয়ে কান্নাও করছে কিতক্ষণ। গল্প বলার সময় রুদ্র গলা ধরে আসছিল, যেন সেই রাজপুত্রের সহিত তার কোনো সংযোগ রয়েছে। কষ্ট ওই রাজার ছেলের নয়, হচ্ছে তার। আচ্ছা, রাজপুত্রের কি হলো তারপর? কি হলো তার বাবার? সে কেন ফিরে এলো না? রাজপুত্র কিভাবে নিজেকে একা সামলালো? অতটুকু বাচ্চা কিভাবে বড় হলো? কেই বা ছিল ওই রাজপুত্রের আড়ালে সত্যি মানুষটি? সেসব জানতে ভীষণ ইচ্ছে করছে সেজুতির। রাজপুত্রের জীবনের শেষটা জানার আগেই রুদ্র ঘুমের দেশে পাড়ি জমালো। এমন নিষ্পাপ মুখ করে ঘুমাচ্ছে রুদ্র। সেজুতির আর জাগাতে ইচ্ছেই হলো না। সুযোগ পেলে কখনো জেনে নেবে না হয়, কিন্তু কিভাবে জানবে? আজ না হয় ড্রিঙ্ক করেছে বলে নিজের মধ্যে ছিল না। এতটা বাচ্চামো করেছিলেন, কিন্তু হুঁশে আসলে এর মতো বদমেজাজি ইগোনিস্টিক আর দুটো খুঁজে পাওয়া মুশকিল। সে যদি বোকার মতো চাইল রুদ্র আরেকবার এমন করুক, আর গল্পের শেষটুকু বলে দিক। পরক্ষণে নিজের মাথা চটে মারল। রুদ্র আজ যা করলো, প্রথমে তো ভয়ে প্রাণ বেরিয়ে গেছিল তার। সে যদি মনে পড়ল রুদ্র বুকের উপর পড়ে যাওয়ার কথাটা, মুহূর্তে সে দ্বারা বেয়ে এক ঠান্ডা শীতল স্রোত গড়ালো। জানালার পর্দা ভেদ করে সকালের মিষ্টি রোদ হুটপুটি খেলো রুমের ভেতর। হালকা বাতাসে রুদ্র ধূসর চোখে আছড়ে পড়ল সূর্যের রোশনি। রুদ্র চোখ কুঁচকে নিল, কিঞ্চিত নড়েচড়ে উঠে বসলো। মাথা ভার লাগছে, ঝিমঝিম করছে। হঠাৎ রুমটা খেয়াল করতে ঘুম ছুটে পড়ালো রুদ্রর। বিস্ময়ে মুখ হওয়া হয়ে গেল। এটা তো সেজদির রুম। আমি এখানে কি করছি? আমি কি এখানে ঘুমিয়েছি? উনি কোথায়? রুদ্রর মনে পড়ল কাল রাতের কথা। সেজদিকে উল্টাপাল্টা বলার পর অনেকবার সরি বলতে এসেছিল, অথচ ইগোর কারণে দরজা অবধি এসে ফিরে গিয়েছে। নিজের প্রতি ক্ষোভে রাগে শোকে প্রচুর অভিমানে মদ্যপান করেছে তারপর। কিন্তু এরপরে কি হলো তা তো মনে নেই। না মনে পড়েছে ওর। রুদ্র হাসপাস লাগছে এখন। মদ খেয়ে সেজুতির সাথে খারাপ কিছু করেনি তো? সেজুতি তাকে ছেড়ে চলে গিয়েছে নাকি? রুদ্র কলিজা ছোলাত করে উঠল ভয়ে। এই প্রথম ভয় লাগলো তার। কাউকে পাওয়ার আগে হারানোর ভয়ে গোটা শরীর অবশ হলো। হঠাৎ ঘাড় ঘোরাতে রক্তশূন্য চেহারাটা চকচকে হয়ে এলো রুদ্রর। নিথর দেহ যেন প্রাণ সংশয় পেল। সোফার ওপর গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে সেজুতি। এসির ঠান্ডা হওয়ায় শীতে অল্প অল্প কেঁপে উঠছে। বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে রুদ্র। নিশ্চয় চোখে সেজুতির ঘুমন্ত চোখ দেখল। বিছানা ছেড়ে নেমে ব্ল্যাঙ্কেট নিয়ে সোফার কাছে এলো। গায়ে জড়িয়ে দিতেই নড়ে উঠল সেজুতি। শীতের মধ্যে ব্ল্যাঙ্কেটের উষ্ণ স্পর্শ পেয়ে নিজের সাথে শক্ত করে পেঁচিয়ে ধরল সেটা। রুদ্র দাঁড়িয়ে থাকলো, অপেক্ষা করলো সেজুতির ঘুম গাঢ় হওয়ার। অল্প সময় পর হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসলো। ঘুমে জুবুথুবু সেজুতির পাশে নিষ্পলক চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো সামনের এলোমেলো চুলের ফর্সা মেয়েটিকে। কালকের মতোই অপরূপ লাগছে সেজুতিকে, কিন্তু কাল ধরা পড়ে ভয়ে দেখতে পারিনি ঠিক করে। সেই তৃষ্ণা এখনও মেটাবে রুদ্র। সেজুতিকে দু চোখ ভরে দেখার অমোঘ তৃষ্ণা। সেজুতির দু চোখ হালকা ফাঁকা রেখে ঘুমায়। মেয়েটিকে তাকে দেখছে, ঘুমের ভান করে নেই তো? না না, দেখলে এতক্ষণ ছিটকে 10 হাত দূরে সরে যেত। রেগে মেগে আগুন হয়ে বলতো চরিত্রহীন অসভ্য।
রুদ্র ঠোঁট বাঁকিয়ে হাসল। সেজুতির গালিগুলো ইদানিং শুনলে রাগ হয় না। কেন হয় না? তার তো রাগ করা উচিত, ভয়ানক রাগে লাল হওয়া উচিত, যে রাগে তার গোটা শরীর অফিস ইন্ডাস্ট্রিজের লোকজন সিটিয়ে থাকে। রুদ্র ঝুঁকে এলো সেজুতির মুখের ওপর। সেজুতির শুকনো ঠোঁট দুটোর কেমন টানছে, যেন সুপ্ত আহ্বান দিচ্ছে তার সাথে মিশে যেতে। রুদ্র চোখ বুজে ঢোক গেল, নিজেকে সামলালো। সেজুতির ওই উষ্ণ ঠোঁটের আস্বাদন সেদিনই নেবে, যেদিন সেজুতি চাইবে। আদৌ কি আসবে ওই দিন? অত সুন্দর মুহূর্তে বেঁচে থাকতে দেখবে তো রুদ্র। রুদ্র ছোট্ট করে ফু দিল সেজুতির কপালে। সাথে সাথেই ঈশ্বর উড়ে উঠল কপালের ছোট ছোট চুল। রুদ্রর ওদের প্রতি ভীষণ হিংসে হয়। ওরা সেজুতিকে ছুটে পারে দিনরাত। সেজুতি কিচ্ছু বলে না। কেন সে চুল হলো না? তাহলে প্রত্যেক সেকেন্ডে সে ঝাপটে পড়তো সেজুতির চোখে, ঠোঁটে, গোলাপি দুগালের উপর। ইস, মিস হয়ে গেল। রুদ্র অতি সপ্তপর্ণে নিজের অধরে ছোট্ট একটা পরশিকে দিল সেজুতির কপালের ঠিক মাঝখানে। হৃৎপিণ্ড ধরাস ধরাস করে লাপাচ্ছে তার। এ নতুন নয়, সেজুতি আশেপাশে থাকলেই তো এমন হয় আজকাল। সে শুধু খুব কষ্ট করে সামলা সেসব। বোকা মেয়েটা বুঝতেও পারে না। রোদের আলোয় সেজুতির কোঁচকানো ভুরু দেখে উঠে গিয়ে জানালার পর্দা ভালো করে টেনে দিল রুদ্র। আরেকবার সেজুতিকে দেখে রুম ছেড়ে দ্রুত পায়ে বের হলো। ফোনের রিংটংয়ের শব্দে বিরক্ত হচ্ছে সেজুতি। এমন গদদ বিচারে চিৎকার সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার এত স্বাদের ঘুম নষ্ট করতে যথেষ্ট এই চিৎকার। সেজুতির হাতুড়ে হাতুড়ে ফোন করছে। ঘুমের মধ্যে বালিশের নিচ নিজের দুপাশ হাতড়াচ্ছে। হাত এগোতে এগোতে এগোচ্ছে নিজেও। আর অমনি ধপাস করে সোফা থেকে মেঝেতে পড়ল। ভয়ের চমকে লাফিয়ে উঠল সেজুতি। ব্যথায় মুখ বিকৃত করে বলল, উহ বাবা, কি কুক্ষণে যে ছেলেটা এসেছি। এসে থেকে খালি পড়েই যাচ্ছি আমি। রাতে যে সোফায় শুয়েছি মনেই ছিল না। সেজুতির চোখ দুটো হঠাৎ বড় হয়ে এলো। রুদ্র কথা মনে পড়তেই ফ্লোরে বসে থেকে তৎক্ষণাৎ গতিতে বিছানার দিক তাকালো। বিছানা ফাঁকা, রুদ্র কোথাও নেই। উনি চলে গিয়েছেন? সেজুতি গায়ের ব্ল্যাঙ্কেটের দিক চোখ পড়ল। তো গতকাল রাত্রে রুদ্র ছিল। এই গায়ে কি করে এলো? উনি দিয়ে গিয়েছেন? সেজুতি ফোন বাজলো আবার। তড়িঘড়ি করে উঠে ছুটে গেল সে। ফোনে হাত নিতে ছোট্ট করে অ্যাটাক হলো সেজুতির। চোখ উঠল কপালে। রুদ্রর ফোন। সেজুতি মাথায় হাত দিয়ে বলল, 32টি মিস কল! ই আল্লাহ, তাও আবার ওনার। ফোনের ওপরে ছোট্ট করে লেখা সময়টা চোখ যেতেই আবারও এক দফা বিস্মিত সেজুতি। বেলা 12টা অবধি ঘুমিয়েছেন, তা ইতিহাসেই প্রথম। কাল সারা রাত একটু ঘুমায়নি। কেন ঘুমায়নি নিজেও জানে না। ওইভাবেই রুদ্র মাথা কোলে নিয়ে বসেছিল। অত সেটা কিন্তু না করলেও হতো। শেষ রাতে আর ঘুমের কাছে না টিকতে পেরে রুদ্রকে শুয়ে দিল বিছানায়। নিজে গিয়ে শুলো সোফায়। কিন্তু তাই বলে এত বেলা হয়ে যাবে বোঝেনি। আজ তো তার সেকেন্ড প্রেজেন্টেশন, তাও ছিল সকাল 10টায়। এখন বাজে 12টা। কী হবে এখন? সেজুতির বুক কাঁপছে। ডিল হাতছাড়া হলে রুদ্র তাকে আস্ত রাখবে না। হাতের মুঠোতে ফোন কেঁপে উঠল আবার। ধরপড় করে রিসিভ করলো সেজুতি। ওপাশ থেকে ভেসে এলো রুদ্র কঠিন স্বর। কটা বাজে মিস সেজুতি? আপনি কি এখনও ঘুমাতে এসেছেন? 12টা বেজে গেছে, অথচ আপনার দেখা নেই। চাকরি করার ইচ্ছে নেই? তাহলে বলুন, তার ব্যবস্থা করছি আমি। সেজুতি ভয়ে ভয়ে বলল, সরি স্যার, আমার জন্য অনেক বড় ক্ষতি হলো আপনার। আমি একদম জেনে বুঝে করিনি। সেজুতির কণ্ঠ কাঁদো কাঁদো। রুদ্র বলো, ফাইল সমেত 5 মিনিটের মাথায় আপনাকে নিচে দেখতে চাই আমি। জাস্ট ইন 5 মিনিটস, ওকে? সেজুতিকে কিছু বলার সুযোগ দিল না রুদ্র। নিজের মতো একদমে কথা বলে লাইন কাটল। সেজুতি পিটপিট করলো চোখ। প্রেজেন্টেশনের সময় নেই। তাহলে এখন ফাইল নিয়ে কেন যাবে? আর কতক্ষণ কথা শোনালো? আরে ইচ্ছে করে এত ঘুমিয়েছি নাকি? আমার ঘুমে 12টা বাজে, নিচে তো হাত পা ছড়িয়ে আরামসে ঘুমিয়েছিলেন। ওনার জন্য আমার ঘুম হলো না, আর এখন উনিই আমাকে কথা শোনাচ্ছেন? এই যেন বলে উপকারীকে বাগে খায়। 5 মিনিটের মাথায় নিচে নামলো সেজুতি। 1 সেকেন্ড এদিক ওদিক হয়নি। গাড়ি ঘেঁষে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। সেজুতিকে প্রথম দেখে অবাক হয়েছে। এক তো পাঞ্চুয়াল কবে হলো মেয়েটা?
সে যদি কাছে আসতে রুদ্রর মুখ অটোমেটিক্যালি হা হয়ে এলো। হাতে ফাইল নিয়ে হন্তদন্ত পায়ে ছুটে এসে রুদ্রর সামনে দাঁড়িয়েছে সেজুতি। অনেকটা ভ্যাবাচাকা খাওয়ার মতো মুখ করে সেজুতির পা থেকে মাথা অবধি দেখে নিল রুদ্র। সেজুতি শ্বাস টেনে বলল, 5 মিনিটে এসে গিয়েছি স্যার, কোথায় যাবেন চলুন। রুদ্র জবাব এলো না, সে চেয়েই আছে। সে যদি ভুরু কুচকালো, এভাবে কি দেখছেন উনি? রুদ্র গলা ঝেড়ে অন্যদিকে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, মিস সেজুতি, আপনি জামা উল্টো পড়েছেন। সেজুতি চোয়াল ঝুলে পড়ল। রুদ্র এবার ওর দিকে তাকিয়ে বলল, নয় হ্যাঁ। পরনে জামার দিকে তাকাতে লজ্জায় কুকড়ে গেল সেজুতি। নিচু মুখ করতেই উঁচু করতে পারল না। সত্যি জামাটা উল্টো পড়েছে। ইস, এভাবেও বেইজ্জতি লেখা ছিল কপালে, তাও এই লোকের সামনে। ছি, ঠিক করে পরে আসুন যান। রুদ্রর ভাবলেশীন, এতে যেন লজ্জা আরও 10 গুণ বাড়ল সেজুতির। একদমই মিটেই গেল। কোনো রকম মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। রুদ্র ঘুরে হোটেলের দিকে পা বাড়াতেই রুদ্র ডেকে উঠল, বলল, কাকের বাসাগুলো আশ্রয় আসবেন, রুমে নিশ্চয় চিরুনির অভাব পড়েনি। সেজুতির এবার অজ্ঞান হওয়ার উপক্রম। এক দূরে ঢুকে গেল ভেতরে। লজ্জা পেয়ে প্রথমবার কেউ শহীদ হবে দুনিয়ায়, আর সেই কেউটা হবে স্বয়ং সেই। কিন্তু এই মৃত্যুর জন্য দায়ী করবে কাকে? রুদ্রকে? সেজুতি যাওয়ার মাত্র হেসে উঠল রুদ্র। দ্বিতীয়বারের মতো প্রবল হাসিতে মাতল তার ওষ্ঠ। হাসি থামছেই না। 5 মিনিটে রেডি হতে গিয়ে কতটা নাকানি চুবানি খেতল মেয়েটা। রুদ্রকে সেকেন্ডে প্রেজেন্টেশনের সময় ছিল সকাল 10টা, কিন্তু সে যদি ঘুমাচ্ছিল দেখে রুদ্র সময়টা চেয়েছে দুপুরে। রুদ্র যেহেতু সকল ব্যবসায়ী ভালো নামডাক রয়েছে, প্রতিটি প্রোডাক্টস আর চাহিদা সম্পূর্ণ হয়, তাই বিদেশি ক্লায়েন্টরা বিনা বাক্যে মঞ্জুর করলেন। সময় নির্ধারিত হলো দুপুরে 12:30টায়। 12টা বাজলো যখন সেজেতেই উঠছে না, তখন আর উপায় পেল না রুদ্র। কয়েকবার দরজা ধাক্কিয়ে ফোন করে মেয়েটার সাড়া নেই। শেষে যখন কল রিসিভ হলো তখন ইচ্ছে করেই কাঠ গলায় কথা বলল, না হলে তৎক্ষণাৎ সে যদি সিরিয়াস হতো না। মেয়েদের তৈরি হতে এমনিতেই দেরি হয়, তাই জন্য ওভাবে কথা শুনিয়েছে। এবারও সে যদি ভালোভাবে প্রেজেন্ট করেছে প্রোডাক্টের সমস্ত ডিটেলস। বরাবরের মতো আজকেও ডিল এগিয়েছে। সেখান থেকে বেরিয়ে লাঞ্চ করেছে দুজন। এরপর তো হোটেলে ফেরার কথা। অথচ রুদ্র কোথায় একটা নিয়ে এলো সেতুটিকে। পার্কের মতন জায়গাটা ভীষণ সুন্দর, নিরিবিলি, একদম নদী ঘেঁষে। সেখানে একটা বেঞ্চের ওপর রুদ্র তাকে বসতে বলল। নিজেও বসলো সচেতন দূরত্বে। সে যদি ভাবল রুদ্র হয়তো আজকেও তাকে ঘুরতে এনেছে, ওই দিনের মতোই। রুদ্র চুপচাপ বসে ফোন ঘাঁটছে। তার মনে ঠিক কী চলছে সেই জানে। এদিকে সে যদি বসে থাকতে থাকতে অধৈর্য উঠে আশেপাশটা ঘুরতে চেয়েছিল। রুদ্র বারণ করেছে, বলেছে চুপচাপ বসে থাকুন। অনেকক্ষণ পর সে যদি আবার রুদ্রের দিকে ফিরল। নরম কণ্ঠে বলল, স্যার অনেকক্ষণ তো হলো, এবার উঠি। রুদ্র জবাব, না, তাহলে একটু সামনেটা দেখে আসি। রুদ্র একইভাবে বলল, না। সে যদি অসহায় কণ্ঠে বলল, বসে থাকবো এভাবেই। রুদ্র ঘাড় বেঁকে তাকালো। ফোন পকেটে ভরে পায়ের উপর পা তুলে পাটা হালকা নেড়ে সামনের দিকে ফিরল। শান্ত স্বরে বলল, আপনার থেকে আমার কিছু জানার আছে সে যদি। আমি আশা করব শুধুমাত্র সত্যিটাই বলবেন আপনি। বিকেলের নরম আলোর চারপাশে সামনে নদীটা কপত কপতির ভিড়। নৌকা ভ্রমণ কিছু উল্লাস তাদের। পরিবারের সাথে এসেছে অনেকে। ছোট ছোট বাচ্চাও রয়েছে কাতকের। পার্কটি চারপাশ ঘিরে বাউন্ডারির মধ্যে সৌন্দর্য বর্ধক গাছ লাগানো। তাতে ফুটেছে নাম না জানা বাহারি ফুল। মনোরম এই পার্কটি সৌন্দর্যে তখনই মুদে ছিল সেজুতি। অথচ সব ভালো লাগা তার বিদায় নিল রুদ্র কথা শুনতেই। সে যদি কপাল কুঁচকে চেয়ে আছে। রুদ্র নিরুদ্দেশ ভাবমূর্তি নিখুঁত চোখে অবলোকন করছে। কি এমন কথা জানতে চাইবেন? আওয়াজ শুনে তো মনে হয়নি হালকা পাতলা কিছু। ভয়টা সেখানেই সেজুতির। রুদ্রকে এই কদিনই বেশ চিনেছে। কারণবিহীন একটা কাজ করে না এই লোক। ব্যবসায় যতটুকু দেখলো, যেভাবে লাভ নেই সেখানে রুদ্র নেই। যেখানে লোকসান সেখানে তো তার ছায়াও খুঁজে পাওয়া মুশকিল। মনের মধ্যে হাজার প্রশ্নের ঝুড়ি সাজালো সেজুতি। কিন্তু সেজুতি কথা হলো না রুদ্র থমের থাকা চেহারা দেখে। কি জানতে চান?
অজান্তে গলা কাঁপল সেজুতির। রুদ্র তেমনি শান্ত কণ্ঠায় বলল, এ তো তোতলানোর কিছু হয়নি, শুধু শুধু ভয় পাবেন না। না। সে যদি মেবি ভাব দেখিয়ে বলো, আমি ভয় পাচ্ছি না, আপনি কি জানতে চান? আপনি দেখছেন বলার জন্য বড্ড অধৈর্য। এবার বিরক্ত হলো সেজুতি। সত্যি সে অধৈর্য, কিন্তু তা তো আর ওনাকে জানানো যাবে না। চুপ করে অন্যদিকে তাকালো। এমন লোকের সাথে কথা না বাড়ানোই ভালো, সুযোগ পেলে খোঁচা মারে। সেদিন রাতে আমার হোটেলে কেন এসেছিলেন? সে যদি তখন অন্যদিক ফিরে ভুলে গেল রুদ্রের কথা। চারুপাশ যখন নিরিবিলিতে খানিকের মতো রূপ নিল, ঠিক তখনই একটা প্রশ্নবর্জ্য ফেলল রুদ্র। সে যদি বিস্মিত স্তব্ধ হলো কথাটুকু কানে যেতেই। রুদ্র উদ্বেগহীন, সে যদি প্রচণ্ড চমকালো। প্রশ্নবিদ্ধ চোখে ফিরতেই রুদ্র বলল, বলুন। সে যদি নিশ্চুপ, তার উত্তর নেই। সে বিমূঢ় হয়ে চেয়ে আছে, চোখে পলক অবধি ফেলছে না। নিশ্চয়ই দৃষ্টিতে খেয়েছে সহস্র প্রশ্ন, লক্ষ কৌতূহল। কেন জানতে চাইছেন উনি এসব? কেন তাজা করছেন ওই পুরনো নোংরা ঘা? বিরক্ত সেজুতিকে দেখে ফোঁস করে নিঃশ্বাস পেল রুদ্র। সে যদি আপোষে কিছুই বলল না, সে জানতো। রুদ্র নিজেই বলল, দেখুন সেজুতি, অলরেডি ডক্টর হোসাইনের থেকে আমার অনেকটা জেনে নেওয়া শেষ। আপনি যেদিন আমার হোটেলে এসেছিলেন, তার একদিন পরেই আপনার বাবার অপারেশন হয়। তার কাস্টিংয়ের প্রায় 6 লক্ষের মতো লাগে। আমি কি তবে ধরে নেব এই জন্যই আপনি, তার মানে আমার পেছনে আমারই ব্যাপারে তদন্ত চালিয়েছেন আপনি? সে যদি কঠিন স্বর, শক্ত মুখ। রুদ্র সূক্ষ্ম হাসল। সেই অফিসের প্রথম দিনে সে যদি যেন বসে আছে আজ। তর্কে তর্কে বিদ্ধ হলো, তবুও হারবে না। রাগী রুদ্র নিজেকে আজ বড্ড শীতল রাখছে। কেন যদি এই মেয়ের কাছে এলে তার রাগের বদলে অন্য কিছু বের হয়, একদম আলাদা কিছু। রুদ্র একইভাবে জবাব দেয়, ঠিক তদন্ত নয়, অনেকটা গোলকধাঁধায় আটকেছিলাম আমি। কি? কেন? কিভাবে? কি করে? এসব প্রশ্নে যাতা করে অনবরত পিষে যাচ্ছিলাম। জাস্ট সেখান থেকে নিজেকে মুক্ত করার ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন। ওসব ছাড়ুন, যেটা জানতে চাইছি তাই উত্তর পাইনি এখনো। সেজদের চোখের কোটর ভয়ে উঠল, অথচ গড়ল না। কাঠগোলায় বলল, আমার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত রাখতে পছন্দ করি আমি। আপনাকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নয়। সে যদি এতটা কঠোরভাবে বলতে চায়নি, কিন্তু এই বিষয়ে রুদ্রকে প্রশ্রয় দিতেও মন সায় দেয়নি। যে জিনিসটা সে খুব গোপনে শুধুমাত্র নিজের মধ্যে রেখেছে, কেন অন্যকে বলবে সেসব? কি রুদ্র শুধু অফিসের মালিক, তার বস? আদৌ সব শেয়ার করার মতো সম্পর্ক তাদের নয়, কখনো হবেও না। তাহলে কেন অন্যর কাছে ছোট হবে সে? সে যদি উঠে দাঁড়ায়, এগোতে এগোতে গেলে পিছন থেকে এক হাত টেনে ধরল রুদ্র। সে যদি ফের চমকায়, ঘাড় ঘুরিয়ে রুদ্রকে কিছু বলার পূর্বেই টান মেরে নিজের পাশে বসিয়ে দিল রুদ্র। হাত ছাড়ল না। সে যদি হাত মোছাতে মোছাতে বলল, ছাড়ুন বলছি। রুদ্রর স্ত্রীর জবাব, উত্তর না পাওয়া অবধি ছাড়ছি না। সে যদি তেতে বলো, আপনার প্রশ্নে কোনো উত্তরই দেব না আমি। এত কিছু জানতে পেরেছেন তো বাকিটা নিজের মতো করে জেনে নিন। আমাকে বিব্রত করে কী লাভ হচ্ছে আপনার? রুদ্র বাঁকা হাসলো। এমন হাসি অনেকদিন পরে দেখলো সে যদি। সে প্রথম দিনের মতো তুরুত হাসি এটা, যাতে মিশে থাকে চূড়ান্ত অহংকার বোধ। রুদ্র বলল, আমি চেষ্টা করলে সবটাই পানির মতো স্বচ্ছ করে জেনে নিতে পারতাম, কিন্তু আমি পুরোটাই আপনার থেকে শুনতে চাইছি। ইটস কোয়াইট ইম্পর্ট্যান্ট ফর মি। সে যদি ভুরু কুচকালো, কিসে ইম্পর্ট্যান্ট? রুদ্র সামনে তাকালো। সেটার উত্তর না হয় পরে দেই। আর হাতে তো মোছামুছি করবেন না, ছাড়তে তো পারবেনই না, বা উল্টো ব্যথা পাচ্ছেন, মস্কেও যেতে পারে, তাই শান্ত হয়ে বসুন। আর যেটা জিজ্ঞেস করছে উত্তর দিন। সে যদি ক্ষুব্ধ হলো এবার। আর কতবার একই কথা বলবো আপনাকে? আমি কি করেছি, কি করব সেসব জানারই বা আপনি কে? আপনি কি বুঝতে চাইছেন না? এ নিয়ে আমি কথা বাড়াতে চাই না আপনার সাথে। আপনি আমার বস, এর বাইরে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। নিজের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার মতো তো নয়ই। রুদ্র খেই হারালো মেজাজের, হাতের বাঁধন শক্ত করলো। সে যদি ব্যথার চোখ বুজে ফেলতেই রুদ্র ঢিলে করলে আবার। আরেক দিক ফিরে মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে শান্ত করলো নিজেকে। সময় দিল। বুঝতে পারলো এভাবে জিজ্ঞেস করলে কাজ হবে না, শুধু শুধু খরচা হবে, কিন্তু উত্তরের পাওয়া যাবে না। মুঠোয় রাখা সেজুদির হাত ছেড়ে দিল রুদ্র।
সে যদি বুকের কাছে গুটিয়ে আনলো সেটা লাল হয়ে গিয়েছে যেখানে ধরছিল। সে যদি মাথা নামিয়ে নেয়, এক মনে পাথরের মেঝেটা দেখতে থাকে। ভীষণ কান্না পাচ্ছে, চোখ জ্বলছে। না, হাত ব্যথায় নয়, বুকের ব্যথায়। চোখের ভিতরে ভাসছে সেদিন রাতের গল্প, নিজের সতীতত্ব বিলিয়ে দেওয়ার দৃশ্য। গায়ে কাটা দিচ্ছে রুদ্র হিংস্র স্পর্শের অনুভূতিতে। লজ্জা ঘৃণায় নেতিয়ে অবশ্যই আসছে গোটা দেহ। কিভাবে সে নিজেকে সংবরণ করছে সে জানে শুধু। রুদ্র উঠে দাঁড়ায় হঠাৎ, টের পেয়ে মুখ তুলল সেজুতি। সেজুতিকে অবাক করে দিয়ে হাঁটু মুড়ে ওর সামনে বসলো রুদ্র। সেজুতি ব্যস্ত কণ্ঠে বলল, কি করছেন? কথাটা কান দিলে না রুদ্র। সেজুতিকে আরও একধাপ বিস্মিত করে ওর এক হাত নিজের মুঠোয় নিল। এত কোমলভাবে ধরল যেন কিঞ্চিত পরিমাণে ব্যথা না লাগে। লাল হওয়ার জায়গাটা আঙুল বুলিয়ে সেজুতির চোখের দিকে তাকালো। হালকা ঢোক গিলিয়ে স্পর্শ বলল, আই অ্যাম সরি। সেজুতি বিস্ফোরিত নয়নে চেয়ে থাকলো। গত রাত্রে রুদ্র নেশার ঘরে সরি বলছিল, আজ একদম সজ্ঞানে সরি বলছে। রুদ্র রোশন চৌধুরী কিনা তার একজন সামান্য অ্যাসিস্ট্যান্টকে সরি বলছে। সেজুতির ভেতর থেকে একটা কথাই বার হয়, এ অসম্ভব, অবিশ্বাস্য। কিন্তু সে আজ বিশ্বাস করতে বাধ্য। সুগভীর ভাবনা সুতোতে টান পড়ে রুদ্রর আওয়াজে। রুদ্র ভীষণ কোমল কণ্ঠে বলল, আমি জানি আপনি অবাক হচ্ছেন আমাকে এভাবে দেখে। সবসময় আপনাকে বকাঝকা করা, মেজাজ দেখানো, ইগোনিস্টিক, বদরাগী রুদ্র ব্যবহার যে এরকম হতে পারে সেটা সত্যিই আশ্চর্যের। আমিও মানছি, কিন্তু কি জানেন, আমি নিজেও কিন্তু আপনার মতো রক্ত মাংস দিয়ে তৈরি একজন মানুষ। আমার মধ্যেও খারাপ লাগা, ভালো লাগা, দুঃখ পাওয়া এসব অনুভূতি রয়েছে। অথচ সবাই যেভাবে খুব সহজে প্রকাশ করতে পারে আমরা সেভাবে পারি না। এটা আমার ব্যর্থতা, দুর্বলতা, আপনি যা ভাববেন সেটাই। একটু থেমে, আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর আমি আপনার বস। আমাদের মধ্যে একটাই সম্পর্ক, যেটা একটু আগে আপনি বললেন। সেই সম্পর্কের ভিত্তিতে আমি আপনার থেকে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন করতে পারি না, এটা সত্যি। উত্তর পাবো না, এটাও স্বাভাবিক। কিন্তু আমি যদি বলি যে এই মুহূর্তে থেকে আমি আপনার আর আপনি আমার খুব ভালো বন্ধু হব, তাহলে সেটা কি খুব একটা ভুল হবে? আমার দাদু বলতেন, বন্ধুদের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মিষ্টি সম্পর্কের মধ্যে একটি। কিন্তু আমার কোনো বন্ধু ছিল না, ছোটবেলা থেকেই ছিল না, এখনও নেই, কেউ করতেও চায়নি তাও নয়। আসলে আমি চাইনি আমার জীবনের তিক্ততা কমিয়ে কোনো মিষ্টি সম্পর্ক নিজেকে জড়াতে। তাই হয়তো কখনো প্রেমও হয়নি। কিন্তু আজ চাইছি, চাইছি আমার একজন বন্ধু হোক, যার কাছে আমি নিজেকে তুলে ধরবো, যে তাকে তুলে ধরবে আমার কাছে। কোনো পর্দা থাকবে না সেখানে। আপনি বলছিলেন না আমার জীবন বাঁচানোর বিনিময়ে টাকা দিয়ে আপনাকে ছোট করতে চেয়েছি আমি। সেই ভুল শুধরে নিয়ে যদি আপনার বন্ধুত্ব চাই, দেবেন? বলুন না, সে যদি দেবেন, হবেন এই বদমেজাজি রুদ্রর বন্ধু।